আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনটি কি শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে হচ্ছে? নির্বাচনটি নিয়ে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে কি? এরকম সংশয় সন্দেহ গত কয়েকদিন ধরে জনমনে প্রবল ডালপালা মেলছে, এটি বলাটাই স্বাভাবিক। এই জনমনে এরকম সন্দেহের কারণ মূলত জাতীয় ঐক্যমত্য কমিশন, যারা 270 দিনের ম্যারাথন বৈঠক, প্রায় 70টির বেশি কার্যদিবস যারা এই ধরনের সংলাপ সমঝোতা মিটিংয়ের জন্য ব্যবহার করেছেন, যেখানে 30টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করেছিল, তারা জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন, সেই সুপারিশমালা নিয়ে এক ধরনের গুরুতর বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বিএনপি সরাসরি এই অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ, এগুলো নিয়ে। তাদের পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে 17ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছিল, এই যে প্রধান উপদেষ্টার কাছে প্রদত্ত জুলাই সনদ সুপারিশ মালা, যেটি বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে, এই দুটির মধ্যে বেশ কিছু গুরুতর অমিলের কথা তারা বলে তারা এই বিষয়ে প্রতিবাদ করছেন এবং তারা যথেষ্ট কঠোর ভাষা ব্যবহার করেই এর প্রতিবাদ করেছেন। এই বিষয়গুলো নিয়ে এই বিতর্ক এবং নির্বাচন কোথায় কোথায় কি শঙ্কা, এসব বিষয় নিয়ে বিবিসি নিউজ বাংলার একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক কাদির কল্লাল, তিনি একটি রিপোর্ট করেছেন। যে রিপোর্টের ভূমিকা এভাবে লিখছেন: অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি, আর বিএনপির নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ জামাতে ইসলামীর। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ রাজনীতিতে ঐক্যের বদলে অনৈক্য বা বিভক্তি বৃদ্ধি করবে বলে অভিযোগ উঠেছে। এটি কাদের কল্যাণের ভূমিকা। এই প্রসঙ্গটি এ কারণেই আসছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গত বৃহস্পতিবার 30শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ মালা প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রদান করেছে, সেটিকে তিনি একপেশে জবরদস্তিমূলক, প্রহসনাত্মক এবং জাতির সঙ্গে প্রতারণামূলক বলছেন। তার আগে বিএনপি একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক করে, সেখানে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি ভার্চুয়ালি সেই বৈঠকে যুক্ত ছিলেন। যে বৈঠকের যে সিদ্ধান্ত বা যে ধরনের প্রতিক্রিয়া, সেটি জানানোর জন্যই মূলত 30শে অক্টোবরের সংবাদ সম্মেলন। এটি আইনগত বেশ কিছু দিক আছে, যেমন এনসিপির দাবি অনুযায়ী এটি রাষ্ট্রপতি নয়, এটি প্রধান উপদেষ্টা এই বাস্তবায়নের আদেশ প্রদান করবেন, যেটি সংবিধান সম্মত নয়। কেন নয়, এই বিষয়গুলো স্পষ্ট করে বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব যেমন বলেছেন, তেমন আইন বিশেষজ্ঞরাও এই বিষয়ে কিন্তু মতামত দিয়েছেন। যেমন সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ হিসাবে যাকে বেশ গুরুত্ব দেওয়া হয়, সেই শাহদিন মালিক যেভাবে বলছেন, সিদ্ধান্ত বা ফলাফল নির্বাচিত সংসদের উপরে চাপিয়ে দেওয়া হলে আইনগত দিক থেকেও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হবে। শাহদিন মালিক আরও বলছেন, যেটি বিবিসির ওই কাদির কল্লোলের সাথেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, 48 দফা প্রস্তাবকে সংবিধানের তফসিল হিসাবে অন্তর্ভুক্ত করার যে সুপারিশ করা হয়েছে, সেটা করা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে। শাহদিন মালিকের কথা নিশ্চয়ই গুরুত্বহীন এমনটি ভাবার কোনো কারণ নাই। বেশ কিছু প্রশ্ন, যেমন প্রধানমন্ত্রীর এই যে সীমা, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, কিংবা সংসদে উচ্চ কক্ষের মতো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তো বর্তমান বিদ্যমান সংবিধানে নাই। সেগুলো সংবিধানের সংযোজন করার আগেই যদি কোনো আদেশ বলে এটি জারি করা হয়, তাহলে তা নিয়ে আদালতে প্রশ্ন উঠতে পারে এবং এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বা এটা আদালত কর্তৃক অসাংবিধানিক ঘোষণা হওয়ার ঝুঁকিটিও কিন্তু থেকে যায়। এখানে আবার এই বিএনপির এই মতের সঙ্গে চরমভাবে বৈরী মত পোষণ করছেন জামাত ইসলামী। যেমন বিএনপি দাবি করেছে
তারা গণভোটের প্রশ্নে রাজি আছেন, কিন্তু তারা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এই প্রসঙ্গে তারা রাজি না। এখানে স্পষ্ট মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএনপি। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনা প্রসূত এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এখানে ডাক্তার তাহের আবার পাল্টা বলছেন, আইনগত ভিত্তির মাধ্যমে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই। অনেকগুলো সেটেল ইস্যুকে ঘিরে কিছু মহল ও কোনো কোনো রাজনৈতিক দল, তিনি মূলত বিএনপির কথাই মিন করছেন, নির্বাচনের পরিবেশ ও রাজনীতিতে উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এখানে বিএনপি কোনো উত্তাপ ছড়াচ্ছেন এমন কোনো কর্মকাণ্ড বিএনপি এখন পর্যন্ত করেন নাই। প্রকারান্তরে ডাক্তার তাহেরের দল জামাত ইসলামী তারা কতগুলো দাবি নিয়ে রীতিমতো মাঠ গরম করার জন্য এক ধরনের মাঠের আন্দোলন পরিচালনা করছেন, এটি তো দৃশ্যমান। তাহের আরো বলছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে। তাহের সাহেবের এই কথাটি কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এই যে বলছি যে আমরা নির্বাচন নিয়ে কেন জনমনের সংশয়, তিনি বলছেন, আই রিপিট, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে। এবং তিনি একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতেই হবে এবং নভেম্বরের মধ্যে হতে হবে। এমনকি তিনি 31শে অক্টোবর রাত 12টার আগেই জুলাই সনদের আদেশ এটি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে তিনি আহ্বানও করেছিলেন। এতটা সিরিয়াস, অথচ তারা অন্যদের বিরুদ্ধে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর অভিযোগ করছেন। এই সমস্ত বিষয়ে এনসিপি খানিকটা মধ্যবর্তী অবস্থান নিয়েছে। তারা যেমন এই সুপারিশ যারা প্রণয়ন করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা গণভোটের ব্যাপারে বলেছেন যে গণভোটটি জাতীয় নির্বাচনের দিনেও হতে পারে কিংবা জাতীয় নির্বাচনের পূর্ব হতে পারে। তারা উভয় পক্ষকে জিতিয়ে দেওয়ার মতো একটা দায়সরা গোছের ভাবে মন্তব্য এখানে বা সুপারিশ এখানে করেছেন। এনসিপিও ঠিক একই অবস্থান নিয়েছে। তারা বলছে যে গণভোট এটি নির্বাচনের দিনে হবে নাকি নির্বাচনের আগে হবে, এটি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটি মন্দ যুদ্ধ। এই মন্দ যুদ্ধে এনসিপি কোনো পক্ষ হতে চায় না। এনসিপি যে কোনো দিনই গণভোট, সেটা নির্বাচনের আগে হোক অথবা নির্বাচনের দিনে হোক, এ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। এখানে তারা একটু দূরত্ব বজায় রাখছে। যদিও তারা যেভাবে চেয়েছিল জুলাই সনদ সেভাবেই বাস্তবায়িত হচ্ছে এবং এটি সরকার একটি আদেশ দেবেন বাস্তবায়নের জন্য, এমন সুপারিশকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, কারণ এটি তাদের দাবির সঙ্গে মিলছে। কিন্তু এই আদেশ সরকার প্রধান হিসাবে প্রফেসর ইউনূস দিলে এটি সংবিধানের সঙ্গে যে সাংঘর্ষিক, সে কথা খুবই স্পষ্টভাবে বলা যায় এবং এটি নিয়ে একটি গুরুতর সংকট হতে পারে। মূলত 17ই অক্টোবর যেদিন জুলাই জাতীয় সনদটি সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেন, সেই অনুষ্ঠানে এনসিপি অনুপস্থিত ছিল এবং সেখানে ডক্টর ইউনূস একটি কথা বলেছেন। এই কথাটি ওই পদমর্যাদার ব্যক্তি এবং যেভাবে তিনি ঐক্যমত্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে সম্মত হয়েছিলেন, সব দলের ঐক্য, সেই ঐক্যের প্রতীক হিসাবে ডক্টর ইউনূস এই কথাটি এভাবে বলে বিতর্ক তৈরির একটা প্লট তৈরি করেছেন, এমন অভিযোগও অনেকেই বলছেন। যেমন তিনি ওই দিন তার বক্তৃতার শেষের দিকে বলেছিলেন, নির্বাচন কিভাবে করবেন তা নিয়ে নিজেরা বসুন, রাজনৈতিক নেতাদের প্রতি তিনি এভাবে আহ্বান করেছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশন 270 দিন বসে অনেক বিষয়েই একমত হতে পারেননি, আর হঠাৎ করে এই অল্প সময়ে রাজনৈতিক দলগুলো বসে নির্বাচন কিভাবে করবে, এই বক্তব্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি দায়সারাগুসের বক্তব্য, এমনটি মনে করার নিশ্চয়ই যুক্তিসঙ্গত কারণ আছে। এটা প্রধান উপদেষ্টা তার দায় সারলেন। যেমন আলী রিয়াজ দায় সেরেছেন, তিনি বলেছেন, আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা সুপারিশমালা প্রদান করেছি, এটি আমাদের দায়িত্ব, কিভাবে বাস্তবায়ন হবে সেটি সরকারের দায়িত্ব। তিনি এভাবে তার দায়িত্ব শেষ করেছেন। অনেক বিশেষজ্ঞই বলছেন শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টাকেই দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আনার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠক করেছেন। সেই উপদেষ্টা পরিষদের বৈঠকের থেকে অনানুষ্ঠানিকভাবে যে তথ্যটি জানা গেছে এবং সেটি নির্ভরযোগ্য,
যে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের কাছে প্রশ্ন করেছিলেন যে গণভোটটি নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিন হবে, এ ব্যাপারে আপনাদের মত কি? সেখানে যদ্দূর জানা গেছে অধিকাংশ উপদেষ্টাই তারা নির্বাচনের দিন এটি অনুষ্ঠিত হলে কোনো সংকট হবে না, এটি সহজ হবে, অর্থের সাশ্রয় হবে, এমন অভিমতই তারা দিয়েছেন। যদিও প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত দেননি, তিনি এ ব্যাপারে বোধহয় একটু দেখার নীতি গ্রহণ করেছেন। যেমন ওই সভা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল এভাবে বলছেন, তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিরোধ নিয়ে এক ধরনের হতাশা ব্যক্ত করে তিনি বলছেন, রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না। 270 দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশা ব্যঞ্জক। আসিফ নজরুল বলেন, গণভোটের ক্ষেত্রে 2টি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, গণভোট নিয়ে বিরোধ এখন তীব্র পর্যায়ে, এসব বিষয়ে আমাদের একসময় সিদ্ধান্ত নিতে হবে, আর এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, আমরা কেবল তাকে সহায়তা করব। এই বিষয়গুলো নিশ্চয়ই ইতিবাচক এবং প্রধান উপদেষ্টাই শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আবার বসবেন এবং একটি সমাধানে পৌঁছবেন। এমনটি ছাড়া আর অন্য কোনো অপশন আছে এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে কথাবার্তায় কাউকে কাউকে সাবধানী হতে হবে। যেমন বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার মেজর হাফিজ বলেছেন, জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নাই। তিনি এর পাশাপাশি অনেকগুলো কথা বলেছেন এর ব্যাখ্যা দিয়ে, কিন্তু শিরোনাম আসছে কিন্তু জুলাই সনদ দেশের জন্য প্রয়োজন নেই। এই ধরনের কথা নিশ্চয়ই বিএনপির আনুষ্ঠানিক কথা না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেননি, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকেও কিন্তু এই ন্যারেটিভস প্রকাশ করা হয়নি। ফলে এই ধরনের খাপছাড়া কথা বলে আরেক ধরনের উত্তেজনা তৈরি করার জন্য অন্যকে সুযোগ দেওয়া, এক্ষেত্রেও বোধহয় দায়িত্বশীল নেতাদের সতর্ক থাকা দরকার। যেমন ডাকসাইটে অ্যাঙ্কর 3য় মাত্রা খ্যাত জিল্লুর রহমান বলছেন, এই সরকারের অধীনে ভালো নির্বাচন দেখি না। আমরা আশা করতে পারি দ্রুতই অস্থিরতা নিষ্পত্তিতে প্রধান উপদেষ্টাই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। উপদেষ্টা পরিষদের সভায় সকল সদস্যই যেমন বলেছে যে ব্যাপারে আপনাকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। আলী রিয়াদ যেমন বলেছেন যে আমরা সুপারিশ করেছি, বাস্তবায়নের দায়িত্ব সরকারের, অর্থাৎ সেক্ষেত্রে সরকার প্রধানেরই মূল দায়িত্ব। বিএনপি যেমন একটা অবস্থান নিয়েছে, বিএনপির অবস্থানটি অত্যন্ত বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি যে যথেষ্ট তারা দায়িত্বশীল অবস্থান এখনও নিচ্ছেন। বিএনপির অবস্থান 4টি পয়েন্টে আমরা স্পষ্ট করতে পারি। এক হচ্ছে, বিএনপি জাতীয় নির্বাচনের আগে গণভোট এটি মানবেন না, তারা নির্বাচনের দিনই গণভোট এটি খুব স্পষ্ট করে বলছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিপূর্বে যেমন সহযোগিতা দিয়েছেন, ভবিষ্যতে সেভাবে সহযোগিতা অব্যাহত রাখবেন, এটিও তারা সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন। একই সাথে উদ্ভূত সংকট সমাধানে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে দলটি, এমন মনোভাবেই বিএনপির আনুষ্ঠানিক বক্তব্যে পাওয়া গেছে। ফলে বিএনপি এক্ষেত্রে যথেষ্ট সহনশীল এবং উদার। সর্বোপরি যদি একান্তই এই যেটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন এবং আরও 2-1টি রাজনৈতিক দল তারা একটি পক্ষ হয়ে গেছেন, বিএনপিকে তারা প্রতিপক্ষ বানিয়েছেন। পরিস্থিতিটা যদি এমনই থাকে এবং সেক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টাও কার্যকর পদক্ষেপ নিতে কোনো গড়িমসি করেন অথবা তিনি দায়সারা গোছের অবস্থান নেন, তাহলে নিঃসন্দেহ বিএনপিও তাদের দাবি আদায়ে মাঠে যে নামবে এবং মাঠে নামলে যে এক ধরনের সংঘাত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি জাতীয় রাজনীতিতে যেমন করে সংকট বাড়াবে, তেমনি করে ফ্যাসিস্টের এই সুযোগ নেওয়ার পথকেও অবারিত করবে। এই ধরনের সন্দেহের কথা যদি আমরা বুঝে থাকি, নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বুঝবেন, সরকার বুঝবেন এবং রাজনৈতিক দলগুলো বুঝবেন। বুঝে তারা যথাযথ পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশাই জনগণের পক্ষ থেকে আমরা করতে পারি এবং বহু কাঙ্ক্ষিত নির্বাচনটি যথাযথ সময় অত্যন্ত প্রতিযোগিতামূলক, অবাধ এবং উৎসবমুখর হবে, এই প্রত্যাশা আমরা করতেই পারি। ধন্যবাদ।